হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে আরেকটি ভিডিওতে স্বাগত। কিছুদিন আগেই রেলের যে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে পরীক্ষাগুলো হয়ে গেল, তারই একটা কোশ্চেন যেটা রিজনিংয়ের উপরে নিয়ে, এটা আমার ভিডিও। এর পরে থাকবে অঙ্ক। তো দেখা যাক কী রকম প্রশ্ন এসেছিল। ঠিক আছে, দেখো প্রথমটাই আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে বলা আছে যে 7টি বাক্স আছে পি কিউ আর এস এক্স ওয়াই জেড, একের উপরে রাখা হবে, একই ক্রমে নয়, এরকমভাবে নয়, শুধুমাত্র পি কে এক্স এর উপরে। তাহলে 7টা বাক্স আছে, 7টা বাক্স যদি থাকে, আমরা লিখি একটুখানি। 7 উপর থেকে 6, 5, 4, 3, 2, 1, এরকম করে আছে বাক্স। এখানে বলা আছে যেটা শুধুমাত্র পি কে এক্স এর উপরে রাখা হবে, কেবলমাত্র পি কে এক্স এর উপরে। তাহলে পি এখানে থাকলো, এক্স এখানে, এক্স ও এস এর মাঝখানে শুধুমাত্র দুটি বাক্স, তাহলে একটা দুটো বাক্স আছে এক্স এবং এস এর মাঝে, তাহলে এস এখানে হয়ে গেল। শুধুমাত্র আর কে জেড এর নিচে রাখা হয়, কেবলমাত্র আর কে জেড এর, তাহলে জেড এখানে বসবে, আর এখানে বসবে। ওয়াই কে এস এর ঠিক উপরে রাখা হয়নি, মানে ওয়াই কে এখানে রাখা হয়নি, তাহলে ওয়াই কে এখানে রাখতে হবে। তাহলে আরেকটা কে পড়ে আছে কিউ, কিউ কে তাহলে এখানে রাখা হবে চতুর্থ নম্বরে। তাহলে কি এবার জানতে চাই যে কোন বাক্সটি উপর থেকে চতুর্থ, 1 2 3 4, ওপর থেকে চতুর্থ বলুক বা নিচের থেকে চতুর্থ বলুক, সেই কিউই উত্তর, মানে অপশন 4 আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখব কি আছে। এটা একটা কোডিং ডিকোডিং এর উপরে কোশ্চেন, যে বি এফ ডাব্লিউ, হ্যাঁ, এরকম হলে পরেরটা লাস্টেরটা কি হবে। তো দেখো, যদি বি থেকে ডি যাই, তাহলে আমরা কত ঘর যাব? বি থেকে যদি ডি যাই, দেখো 2 ঘর যাব, তাই না? প্রথমটা 2 প্লাস হচ্ছে। আচ্ছা, এফ থেকে যদি আমরা আই যাই, তাহলে কত ঘর যাব? এফ থেকে যদি আই যাই, তাহলে 3 ঘর প্লাস হবে। আর ডাব্লু থেকে যদি আমরা এস যাই, ডাব্লু থেকে এস মানে মাইনাস হচ্ছে, কত ঘর মাইনাস হচ্ছে? 4 ঘর মাইনাস হচ্ছে। তাহলে সেই অনুযায়ী এইচ এর পরে 2 ঘর প্লাস, মানে কি হয়ে যাবে? জে, আই, জে। আচ্ছা, ও এর পরে 3 ঘর প্লাস, ও এর পরে 3 ঘর প্লাস মানে হচ্ছে আর, আর কে এর পরে 4 ঘর মাইনাস, মানে কে হয়ে যাবে? জি। অর্থাৎ আমাদের 3 নম্বরটা একদম কারেক্ট, মানে 3, এই 2 প্লাস 3 প্লাস আর 4 মাইনাস করে সিরিজটা তৈরি হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখব। এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে কোশ্চেন ছিল। কি আছে দেখব প্রশ্নটাতে। বলছে 6 জন ব্যক্তি এ বি সি ডি ই এফ উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সরল রেখায় বসে আছে, উত্তর দিকে 6 জন। তাহলে একটা এ করি, 1 2 3 4 5 6 জন, সবাই উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ই এর বাম দিকে শুধুমাত্র 3 জন বসে আছে, ই এর বাঁ দিকে শুধুমাত্র 3 জন, তাহলে 1 জন 2 জন 3 জন, ই এখানে বসে গেল। বি বসেছে ই এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এখান থেকে এখানে বি বসেছে। এ ও সি এর মাঝখানে মাত্র 3 জন বসেছে। ঠিক আছে, এটা পরে দেখা যাচ্ছে। সি বসেছে ডি এর ঠিক বাঁ দিকে, সি বসেছে ডি এর ঠিক বাঁ দিকে। এ ও সি এর মাঝে 3 জন, তাহলে এ এখানে যদি বসে 1 জন 2 জন 3 জন, সি এখানে যদি বসে, আর সি বসেছে ডি এর ঠিক বাঁ দিকে, তাহলে সি কোথায় বসতে পারে? যদি আমি সি কে এখানে বসাই, তাহলে ডি এখানে হয়ে যাবে, আর এ এখানে হয়ে যাবে, তাই না? আর আম, তাহলে বাকি কে থাকলো? এফ বাকি থেকে গেল, এফ। তাহলে জানতে চাইছে ডি ও এফ এর মাঝখানে কতজন ব্যক্তি আছে, ডি আর এফ এর মাঝখানে কতজন ব্যক্তি আছে। দেখো একজনও কি এই দুজনের মাঝখানে আছে? না, তাই একজনও নেই, উত্তরটা হয়ে গেল অপশন 1। ঠিক আছে, এটা কি বলেছে দেখো, যে এক্স এবং 140.4
আর 38 ওয়াই। এক্স আর ওয়াই জায়গায় কি আসবে? দেখো এক্স এর জায়গায় যদি অপশন 3 অনুযায়ী যদি 26 আনি, মানে এখানে 26 যদি আনি, আর এখানে যদি আমরা 205.2 আনি, গুণ এর সঙ্গে যদি আমরা এটা কাটাকাটি করি, তাহলে কত পাবো? 2 দিয়ে 2 13, আর এটা 2 7 14, 0 2 দুগুণে 4, আবার 13 দিয়ে যদি কাটি, 5 13 65, 4 13 52, মানে যদি আমরা 26-এর সঙ্গে 5.4 গুণ করি তাহলে এটা পাই। তাহলে এটার সঙ্গেও 5.4 গুণ করে এটা পাচ্ছি কিনা দেখো, যদি করি 2 9 18, 0, ঠিক আছে। এখানে যদি করি 4 8 32, মানে 2 হাতে হলো 3, 4 8 32, 4 8 32, 4 3 12, 12 আর 3 15, 15, মানে 2 5, 9 1 10 আর 2, দেখো পেয়ে গেলাম এটা। তার মানে এই 26-এর সঙ্গে 5.4 গুণ করলে এটা পাচ্ছি, আবার 38-এর সঙ্গে 5.4 যদি আমরা এই গুণটা করে দিই তাহলে এটা পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের অপশন 3 একদম কারেক্ট। কিভাবে পরেরটা পাচ্ছি এটাই জিজ্ঞেস করেছে। আচ্ছা, এটা কি হবে? কোনটি এখানে কি বলেছে? ব্যতিক্রম জোড় কোনটি, মানে কোনটি আলাদা। যদি এ থেকে ই তে যাই তাহলে কত ঘর হবে? দুইটা যদি দেখি দেখো 4 ঘর। আর যদি আমরা টি থেকে আর যদি আমরা টি থেকে এক্স এ যাই তাহলে কত ঘর হচ্ছে? তাহলেও 4 ঘর প্লাস। তার মানে দুটোর ক্ষেত্রেই 4 ঘর, 4 ঘর করে প্লাস হচ্ছে। এন থেকে দেখো আর যদি যাই তাহলে সে 4 ঘর প্লাস। আর জি থেকে যদি আমরা কে তে যাই তাহলেও সেই 4 ঘর প্লাস। কিন্তু যদি অপশন 1টা দেখি, কে থেকে ও তে যাচ্ছি, কে থেকে ও, 4 ঘর প্লাস। আর ডি থেকে যদি এফ এ যাই তাহলে কত ঘর প্লাস হচ্ছে? ডি থেকে এফ এ গেলে 2 ঘর প্লাস। তাহলে হচ্ছে না 4 ঘর, 4 ঘর করে দুটোর ক্ষেত্রেই। তাই আমাদের অপশন 1টা কারেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কি বলেছে একটু দেখি। আসলে লেখাটা এতটাই ছোট আছে যে যার জন্য সমস্যা হচ্ছে। এখানে বলেছে টাউন টাউন এ টাউন বি এর উত্তর দিকে। আমরা কি জানি? এক সেকেন্ড, আমি পেনটাকে নিই। হ্যাঁ, আমরা কি জানি? এটা পূর্ব, এটা পশ্চিম, ওপরটা উত্তর হয়, দক্ষিণ হয় যখন বলা থাকে না। তাহলে টাউন এ বি এর উত্তরে অবস্থিত। তাহলে এটা উত্তরে অবস্থিত কার? না বি এর। ঠিক আছে। টাউন সি টাউন বি এর পূর্বে অবস্থিত, মানে এইদিকে সি অবস্থিত। টাউন ডি টাউন সি এর পশ্চিমে, মানে এইদিকে অবস্থিত টাউন ডি বলতে পারি। ঠিক আছে। আর টাউন এ টাউন ডি এর উত্তর পূর্বে অবস্থিত। দেখো উত্তর পূর্বেই অবস্থিত। ডি থেকে যদি আমরা এ কে দেখি উত্তর পূর্ব দিকেই হচ্ছে। আর টাউন এম টাউন সি এর উত্তরে অবস্থিত, উত্তর মানে উপর দিকে, তাহলে এমটাও উপর দিকে। তাহলে টাউন এম এর সাপেক্ষে টাউন ডি এর অবস্থান কোন দিকে? এম এর সাপেক্ষে ডি দেখো এইদিকে। এইদিকে মানে কি হয়ে যাচ্ছে? দক্ষিণ পশ্চিম। তাই দক্ষিণ পশ্চিমে আমাদের অপশন 3 কারেক্ট। আচ্ছা, অনেকগুলো কোশ্চেন আছে, একটু ফাস্ট ফাস্ট করব, তাহলে সবকটা হয়ে যাবে। এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, যদি দেখি, মাউসের একটা কোড দেওয়া আছে, স্পোক তার একটা কোড দেওয়া আছে, প্রাউডের একটা কোড দেওয়া আছে। এখানে কেটা কি? কে কোথায় আছে? এই স্পোকের এইখানে, তাই না? আচ্ছা, যদি আমি শুধু কোডগুলোকে লিখি তাহলে দেখো 7, যদি কোডগুলোকে কেবল লিখি আমি তাহলে কি হবে? 7 6 5 1 প্রথমটায়, 5 2 4 1 8, আর তারপর একটা আছে 2 6 3 9 4। আর কেটা আছে কোথায়? দেখো মাঝখানে, এইখানে কে আছে। তো দেখো এইখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, আর এখানে 4 আছে, এখানে 4 আছে, বাট এই 8টা কোথাও নাই। আবার যদি কে কে দেখো, এই মাউসের এখানেও কে লেটারটা নেই, স্পোকেরতেও নেই, আর প্রাউডেও কে লেটারটা নাই। তার মানে কে এর যে এটা হবে, নাম্বারটা হবে বা কোডটা হবে, সেটা 8 হবে। তাই এখানে জিজ্ঞেস করছে কে এর সংকেত কি? না 8। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখবো।
একটু ছোট করি তাহলে দেখা যাবে। আচ্ছা 14, তারপর লেখা আছে বি। বি এর অর্থ কি লেখা আছে এখানে? -5 ডাইরেক্ট লিখবো। সি, সি এর অর্থ কি লেখা আছে? গুণ, তাই 5 এ। এর অর্থ কি লেখা আছে এখানে? এটা কি লেখা আছে? প্লাসই হবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ ওটা প্লাস। এ প্লাস এই 30, এটা 5 এর জায়গায় প্লাস 30। আর ডি, ডি মানে লেখা আছে ভাজিত 2। তাহলে এবার ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে যদি কাটি 15 হয়ে যাবে, 5 5 25। হ্যাঁ, এই দুটোকে যদি আমরা ইয়ে করি, বা এই দুটোকে যেটা খুশি এই দুটোকে করো, তাহলে কি হয়ে যাবে? -11। আর এই দুটোকে যদি করি প্লাস মাইনাসে মাইনাস, মানে 4। 4 হয়ে যাবে আমাদের কেবল উত্তর, মানে +4 বলো বা প্লেন 4। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। এটা এই হালফিলে হয়ে যাবে এএলপি কোশ্চেন। আর সামনে অনেক পরীক্ষায় রেলেরও রয়েছে, তো যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের এগুলোকে একটু দেখা দরকার। এটা কি আছে দেখো, যে একটু লেখাটা ঝাপসা, কারণ যেখান থেকে নিয়েছি এটা সেখানে একটু ঝাপসাই ছিল, ওই জন্য কি করবার। বলেছে কোনো কুকুর শূকর নয়, কোনো কুকুর শূকর নয়। এটা, এর সঙ্গে এর কোনো রিলেশন নেই। সব শূকর হলো পাথর, সমস্ত শূকরই হলো কিনা পাথর। এবার সিদ্ধান্ত কি দিকে যে বিবৃতি থেকে, যে কিছু পাথর হলো শূকর, কিছু পাথর হলো শূকর, একদম কারেক্ট 1 নম্বরটা। কোনো পাথর কুকুর নয়, কোনো পাথর কুকুর নয় না, এরকম তো 100% ভাবে কিছু বলা নাই যে দ্বিতীয়টা ভুল। তাহলে কেবলমাত্র ওয়ান, মানে ওয়ান সিদ্ধান্তটা একমাত্র সঠিক। তো দেখি কোনটা আছে, এবার মুছে দিই অপশন দেখি। ও, অপশনটা কোনোভাবে হয়তো কেটে গেছে। যাই হোক, এটা কেবলমাত্র ওয়ানটা সঠিক হবে। এটা সিলোজিজম মানে। আচ্ছা এবার এটা আছে কি? ব্লাড রিলেশন। ব্লাড রিলেশনটা কি আছে দেখবো। এ প্লাস বি, আচ্ছা এম আছে, এটা ভাজিত এম ভাজিত এন। এম ভাজিত এন মানে কি হয়ে যাবে? ভাজিত কোথায় আছে? লাস্টে আছে। এ হলো বি এর বাবা, ভাজিত মানে এ হলো বি এর বাবা, তাই এম হলো এন এর বাবা। এম, এক সেকেন্ড পেনটাকে নিই। এম হলো বাবা, কার বাবা? এন এর বাবা। আচ্ছা, তারপর লেখা আছে এন ইন্টু পি। ইন্টু মানে কি? এ হলো বি এর স্ত্রী, তার মানে এখানে এন হলো স্ত্রী, কার স্ত্রী? পি এর স্ত্রী, তার মানে পি মানে প্লাস হয়ে যাবে, স্বামী। আচ্ছা, এবার দিয়ে আছে পি প্লাস টি। প্লাস মানে এ হলো বি এর মা, তাহলে এক্ষেত্রে এই মাইনাসটা একটা একটা মিস করে গেছি এই জায়গাটা। পি মাইনাস এস, পি মাইনাস এস, এই মাইনাস মানে হচ্ছে এ হলো বি এর ভাই, তাহলে এক্ষেত্রে পি হলো এস এর ভাই, পি হলো এস এর ভাই। তারপর এস প্লাস টি দেওয়া আছে, প্লাস মানে হচ্ছে এ হলো বি এর মা, তাহলে এক্ষেত্রে এস হলো টি এর মা। এস হলো মা, কার মা? টি এর মা। এবার কি জানতে চেয়েছে, যে এম কিভাবে টি এর সাথে সম্পর্কিত। এম টি এর সাথে কি করে সম্পর্কিত? দেখো, মায়ের ভাইয়ের স্ত্রীর বাবা, মায়ের ভাইয়ের স্ত্রীর বাবা। দেখো লাস্টে লেখা আছে অপশন থ্রিতে, মায়ের ভাইয়ের স্ত্রীর বাবা। আসলে লেখাগুলো একটু ইয়ে হয়ে আছে বলে একটু খিচিবিচি হচ্ছে। আচ্ছা, এটা কি বলেছে? 7 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে একই সারিতে বসে আছে, এটাও সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটাও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। 7 জন ব্যক্তির কথা বলা আছে। 1 2 3 4 5 6
আর 7। এ ও এফ এর মাঝখানে মাত্র 5 জন আছে। তার মানে এইখানে হয় এ এ ও এফ, আর নাহলে এখানে বসেছে, কে বসেছে পরে বুঝতে পারছি, জি বসেছে এফ এর বাঁ দিকে তৃতীয়, তাহলে এফ এখানেই বসবে আর এ তাহলে এখানে বসে গেল, তবে এদের মাঝে 5 জন। আর জি বসেছে এফ এর বাঁ দিকে তৃতীয় স্থানে, 1 2 3, এখানে বসেছে জি। ই বসেছে বি ও এফ এর ঠিক পাশে, ই বসেছে দেখো বি এর পাশে এবং এফ এর পাশে। সি জি এর ঠিক পাশে বসেনি, সি এখানে বসেনি, তাহলে সি এখানে বসবে। আর কে থাকলো এখানে, তাহলে পরে ডি এখানে বসেছে। সি ও ই এর মাঝখানে কতজন আছে, এই সি এবং ই এর মাঝখানে কতজন আছে, দেখো 1 জন 2 জন 3 জন, তাই আমাদের অপশন 3টা কারেক্ট, 3 জন বসেছে। দেখো ঠিক আছে। আচ্ছা, এই যে কথাটা আছে প্লান্টেড, এই কথাটা কি বলা আছে, প্রতিটি স্বরবর্ণকে বা ভাওয়েলকে ইংরেজি বর্ণাক্রম অনুসারে তার ঠিক পরবর্তী বর্ণে পরিবর্তন করা হয় এবং ব্যঞ্জন বর্ণকে ইংরেজি বর্ণাক্রম অনুসারে তার ঠিক পূর্ববর্তী বর্ণে পরিণত করা হয়। তাহলে এইভাবে গঠিত বর্ণ গুচ্ছে কোন বর্ণটি বাম থেকে তৃতীয় স্থানে, বাম থেকে তৃতীয় মানে 1 2 3, এইটার জায়গায় নতুন কি আসবে, এটা কি একটা স্বরবর্ণ বা অ্যালফাবেট, আর এটাকে কি বলা হচ্ছে ক্রম অনুসারে তার ঠিক পরবর্তী বর্ণ, তাহলে এ এর পরে কি আসবে, বি, এখানে বি। দেখো উত্তর হয়ে গেল অপশন 3। এটা আবার আগেরটার মতনই আছে। এক্স এর জায়গায় কি হবে, এখানে কি দেওয়া আছে, এক্স 198 আর 8 ওয়াই। এক্স এর জায়গায় যদি আমরা 6কে ধরি আর ওয়াই এর জায়গায় যদি আমরা 488কে ধরি, তাহলে কি হবে, দেখো এটা 6 দিয়ে ডিভিজিবল হবে, মানে এটাকে 6 দিয়ে ভাগ করতে পারবো, কত পাবো ভাগ করে, 3 6 18, 3 6 18 33, আর এটাকে যদি করি 6 8 48 8 1 8, তাহলে দুটোই ভাগ যাচ্ছে কিন্তু ভাগফলটা আলাদা হচ্ছে, বাট দুটোই ভাগ যাচ্ছে। কিন্তু যদি আমরা দেখি দেখি এটাকে দেখো 4 দিয়ে ভাগ করতে পারবো না, এই 4 দিয়ে 4 4 16, না ভাগ যাচ্ছে না। 7 দিয়ে 7 দুগুণে 14, 14 না যাচ্ছে না, 5 দিয়ে তো যাবেই না। তার ফলে এই বাকিগুলো কিছুই হচ্ছে না, অপশন এটা হয়ে যাচ্ছে কারেক্ট, কেবল এগুলো যাচ্ছে। এটা আবার ওই ব্যতিক্রম জোড় সম্বন্ধে বলেছে, এটা আবার ব্যতিক্রম জোড় সম্বন্ধে বলেছে, তাই না? দেখো ওয়াই থেকে ওয়াই থেকে আমরা যদি সিতে আসি, এবিসিডি যেটা আমরা যে অ্যালফাবেটিক অর্ডারটা লিখি, যদি ওয়াই থেকে সিতে আসি তাহলে কি করতে হবে, +4 করতে হবে। আর কিউ থেকে ইউতে আসলে, যদি কিউ থেকে ইউতে আসি তাহলে তাহলে +4 করতে হবে। হ্যাঁ, ওয়াই থেকে সিতে +4, কিউ থেকে ইউতেও, ডি থেকে এইচ +4, ভি থেকে জেড +4। বাট ডি থেকে জেড, ডি থেকে জেড আসতে গেলে কি করতে হচ্ছে, ডি থেকে জেডে এই ডি বলছি, ইউ থেকে জেডে আসতে গেলে 5 ঘর প্লাস হয়ে যাচ্ছে, তাই না? ইউ থেকে জেডে আসতে গেলে 5 ঘর, তাহলে হচ্ছে না, কারণ বাকিগুলো সব 4 4 করে হয়েছে, তাই অপশন 3টাই আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। এটাই আবার দিয়েছে হেয়ারের কোড একটা দিয়েছে, হেয়ারের কোডটা কি দিয়েছে দেখি, 9715। আচ্ছা, এজড কোড দিয়েছে 8612, তাহলে এর কোড কি হবে, ঠিক আছে না? এর কোড দেখো এখানে যদি দেখি, ওয়ানটা কমন আছে, আর কিছু কমন নাই। আর দুটোর ক্ষেত্রেই আমরা যদি দেখি কেবল এটা কমন আছে, এখানেও এ আছে এখানেও এ আছে, তাহলে এর সাপেক্ষে কোড কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, কারণ এইচ এখানে আছে ওদিকে নেই, আই আছে নেই, আর আছে নেই, কেবল এটা কমন, আর দুটোর ক্ষেত্রে ওয়ানটা কমন, তো এটা নিয়ে নিয়ে নিতে পারি মিল হিসাবে।
এটা আবার ওই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মতনই, পেইন্টেড। পেইন্টেড আছে। ওই ইংরেজি বর্ণক্রম অনুসারে স্বরবর্ণকে ইংরেজি বর্ণক্রম তার ঠিক পরবর্তী, মানে ভাওয়েলকে প্লাস করতে বলেছে আর কনসোনেন্টকে কি বলেছে, ব্যঞ্জন বর্ণকে ইংরেজি ঠিক পূর্ববর্তী মানে মাইনাস করতে বলেছে। তাহলে এভাবে গঠিত কোনটি বাম থেকে তৃতীয় স্থানে আছে, 1 2, মানে আয়ের জায়গায় কি হবে, আই একটা অ্যালফাবেট, আয়ের পরে কি হয়ে যায়, জে হয়ে যায়। তাই অপশন 3 টা আমাদের কারেক্ট, জে হয়ে যাবে আয়ের জায়গায়। এটা আবার অ্যালফাবেটিক সিরিজ রয়েছে। লাস্টেরটা কি হবে দেখো, জে থেকে যদি আমরা আইতে আসি, হ্যাঁ, জে থেকে যদি আমরা আইতে আসি, তাহলে কত ঘর হবে, 2 ঘর হবে প্লাস। আচ্ছা, এই, হ্যাঁ হ্যাঁ, না, জি থেকে আইতে আসলে 2 ঘর হচ্ছে, জে থেকে এলে আসলে সেটাও 2 ঘর হচ্ছে, আর এন থেকে যদি আমরা পিতে আসি সেটাও প্লাস 2 ঘর হচ্ছে, মানে সব 2 2 করে বেড়েছে। তাহলে এম থেকে যদি প্লাস 2 করি ও, পি থেকে প্লাস 2 আর টি থেকে প্লাস 2 করলে বি, মানে সব 2 2 করে বেড়েছে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। এখানে একটা মিল দিয়েছে, যদি সি টি সি আর কে ডাব্লিউ ই কিভাবে মিল হয়েছে সেই অনুযায়ী এগুলোকে সঠিক করতে হবে। হ্যাঁ, তাই যদি করি তাহলে সি থেকে কে কত ঘর হয়েছে, দেখো সি থেকে কে যদি দেখি আমরা 3 ঘর হয়েছে। টি থেকে ডাব্লিউ কত ঘর হয়েছে, এই সি থেকে কে 4 ঘর, টি থেকে ডাব্লিউ 3 ঘর হয়েছে, আর সি থেকে ই 2 ঘর হয়েছে, মানে 4 3 2 করে বেড়েছে। বেড়েছে তবে 4 3 2 করে। তাহলে প্রথমটা যদি দেখো, ও থেকে এস 4 ঘর, জেড থেকে সি 3 ঘর, আর জি থেকে আই 2 ঘর, তাই অপশন 1 টা কারেক্ট। এখানে আবার হয়েছে ম্যাথামেটিক্যাল, এটা দেখা যাক কি আছে। 144 সি আছে, সি এর পরিবর্তে কি বলেছে, যোগ। তারপর 44 আছে, 44 এর পর ডি আছে, ডি মানে মাইনাস 12, এ আছে, এ মানে ভাজিত 12 আছে, আর প্লাস বি মানে হচ্ছে ইনটু 144। তাহলে আগে ভাগটা করে নিই, এক, একের সঙ্গে 144 গুণ করলে 144ই, আর এর সঙ্গে এটা যদি করি প্লাসে মাইনাসে মাইনাস, মানে মাইনাস হয়ে যাবে কত, 100 হয়ে যাবে, আর এটা করলে প্লাসে মাইনাসে মাইনাস, 144 থেকে 100 বিয়োগ করলে 44 উত্তর হয়ে যাবে। এমন কতগুলি চিহ্ন রয়েছে, কি বলেছে দেখো, এমন কতগুলি চিহ্ন রয়েছে যেগুলির প্রত্যেকটি ঠিক আগে একটি চিহ্ন রয়েছে এবং ঠিক পরেও একটি, মানে এমন কতগুলি চিহ্ন যে আগে এবং পরে উভয় চিহ্ন রয়েছে। তো দেখো যদি আমরা এইটা দেখি লাস্টেরটা, তাহলে তাহলে অ্যান্ড রয়েছে, অ্যাট দি ডেট রয়েছে এবং পাউন্ডের চিহ্ন রয়েছে, মানে একটা চিহ্নর আগেও একটা পরেও একটা, তাছাড়া আর কিছু দেখতে পাচ্ছ না। কারণ এটা তো 8, 8-এর হলে হবে না, কারণ 3টে পরপর চিহ্ন, তার মানে একটি, কেবলমাত্র একটি, মানে অপশন 4 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট। এটা একটা নাম্বার সিরিজ দিয়েছে, 4 থেকে 5 কত ঘর, 1 ঘর, 5 থেকে 9 কত ঘর, 4 ঘর, আর 9 থেকে 18 9 ঘর, 18 থেকে কত ঘর, 16 ঘর। তাহলে এটা 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, তারপর একটা 5 স্কোয়ার, মানে 25 প্লাস হবে। তাহলে 34-এর সঙ্গে 25 যোগ করে দিলে 59 হয়ে যাবে। এটা কি বলেছে দেখো, সমস্ত চেয়ার হয় টেবিল, সমস্ত চেয়ার হয় টেবিল, আর কোনো টেবিল বিছানা বা বেড নয়, কোনো টেবিলের সঙ্গে বেডের কোনো সম্পর্ক নেই। তাহলে কিছু বিছানা হলো চেয়ার, কিছু বিছানা না
হতে পারে না, কারণ এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে ওর সঙ্গে না হলে প্রথমটা ভুল। কিছু চেয়ার হলো, কিছু বিছানা হলো চেয়ার, এটা হবে না। কোনো বিছানা টেবিল নয়, কোনো বিছানা টেবিল নয়। হ্যাঁ, দ্বিতীয়টা ঠিক। তা শুধুমাত্র দুই সিদ্ধান্তটা সঠিক, মানে আমাদের 2 নম্বর অপশনটা কারেক্ট। এখানে একটা বিবৃতি দিয়েছে, দেখো বলেছে মিস্টার এক্স একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রায়ই তার শিক্ষার্থীদের মারধর করে। এখান থেকে পদক্ষেপ কি হতে পারে? যে শিক্ষার্থীদের একটি বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করা উচিত। শিক্ষার্থীদের এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করা উচিত যে তিনি এই যে তাদের যে শিক্ষক মারে সেই বিষয়ে, নাকি শিক্ষার্থীদের ওই স্কুল ছেড়ে অন্য স্কুলে ভর্তি হওয়া উচিত। প্রথমটাই ঠিক, কারণ কখনোই একটা স্কুলের টিচারের মারধরের জন্য কেউ ফট করে স্কুল চেঞ্জ করে দেয় না। প্রথমে আগে হেড টিচারকে বলে, তারপরে কোনো রকম পদক্ষেপ না হলে তখন অনেক কিছু ভাবে, কিন্তু প্রথমেই কেউ ফট করে স্কুল ছাড়ে না। তাই অপশন ওয়ানটা কারেক্ট। এটা কি রয়েছে দেখি। আচ্ছা, কোডটা লিখেছে, যেটা লিখে আগে ডি জি ই এইচ, তার পরিবর্তে আই এল জে এম, এটা জি জে এইচ কে এইটা, তাহলে পি এস কিউ টি মানে কি হবে সেটা বলেছে, তাই না? আচ্ছা, ডি থেকে যদি আমরা আই তে যাই তাহলে কত ঘর হবে? ডি থেকে যদি আমরা আই তে যাই 5 ঘর প্লাস, জি থেকে যদি এলে যাই 5 ঘর প্লাস, আর ই থেকে যদি জি তে যাই 5 ঘর প্লাস, আর এইচ থেকে এম এ 5 ঘর প্লাস। তার মানে সব 5 5 5। তাহলে এর সঙ্গে 5 5 করে যদি সব বাড়িয়ে দাও, দেখো অপশন ফোরটা কারেক্ট হয়ে যাবে। পি থেকে +5 করলে ইউ, এস থেকে 5 করলে এক্স, এরকম করে হয়ে যাবে। সব 5 মানে অপশন ফোর। আচ্ছা, এটা কি দিয়েছে দেখো। বলেছে 4 forms of a dice are shown below in these dice, which dice will be on the surface opposite to the digit 2, মানে 2 এর অপোজিটে কি আছে, 2 এর অপোজিটে কি রয়েছে সেটা জিজ্ঞেস করেছে। প্রথম ডাইসটা যদি দেখি কি কমন আছে, 5 আর 1, তার মানে 4 আর 3 একে অপরের অপোজিটে। 2 আর 3টাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাবো? এখানে 3 আর 5 কমন, তাহলে 1 আর 6 একে অপরের অপোজিটে। বাট 1 আর 3কে যদি আমরা কম্পেয়ার করতে চাই তাহলে দুটোর মধ্যে কমন কি আছে? 5 আছে। তাহলে 5কে নাও, 1 4, আর এখান থেকে 5 3 6, এখানে জিজ্ঞেস করেছে। দেখো 1 3 আছে 4, এখানে কোনটা মিসিং আছে? 2, কারণ একটা ডাইসে 2ও থাকে। তাহলে 5-এর অপোজিটে কি আছে? 2 আছে। মানে কোন অপশনটা হয়ে যাবে? এই জন্যে এটা একটু মুছে দিই। এখানে জিজ্ঞেস এখানে জিজ্ঞেস করেছে 2 এর অপোজিটে কি আছে। আচ্ছা, 2 এর অপোজিটে 5 আছে, মানে অপশন ফোর হয়ে যাবে কারেক্ট। দেখো 2 এর অপোজিটে 5 বা 5-এর অপোজিটে 2, যা খুশি বলো। ফোর forms of a dice are shown below. In these dice, which digit will be on selected the dice that can be made by folding the given sheet along the lines given on it. আচ্ছা, এই সিট যেটা বাঁদিকে দেওয়া আছে সেটাকে যদি আমরা ফোল্ড করে দিই তাহলে কোনটা সঠিক হবে, তাই না? আচ্ছা, এটা তো হবে না। না, এটা কি দেখি। এটা হতে পারে। না, এটা হবে না। এই ফাঁকা জায়গাটা যদি দেখা যায় তাহলে এই ষড়ভুজটা দেখা যাবে না। বাট এখানে ফাঁকা জায়গাটাও দেখা যাচ্ছে, ষড়ভুজটাও দেখা যাচ্ছে, তাই না?
কারণ ফাঁকা জায়গা ষড়ভুজ একে অপরে এতে আছে অপোজিটে, তাই যে কোনো দুটো একটা দেখা যাওয়া উচিত নয়, তাহলে এটা হবে না। এই ক্ষেত্রে এটা আছে আর এটা আছে, এই দুটোকে দেখা যাচ্ছে, তাই এটাও হবে না। এই ক্ষেত্রে এটাও হবে না, কারণ এই ফাঁকা জায়গা আর এই না, এটা ষড়ভুজ না, এটা হচ্ছে রম্বসটা দেখা যাচ্ছে। আচ্ছা, আর এটা, হ্যাঁ এটা হতে পারে। আর এটাকে আবার দেখিনি, চেক করে নিই। না, এটা হবে না। এই ৮ যদি দেখা যায় তাহলে এটা দেখা যাওয়া উচিত। না, এক সেকেন্ড দাঁড়াও, দেখে নিই। ৮ যদি দেখা যায় তাহলে এখানে এই রম্বসটা দেখা যাওয়া উচিত নয়। মানে ৮ আর রম্বস একে অপরের অপোজিটে আছে, তাই এই দুটো হবে, দেখা যাওয়া উচিত। তাহলে এটাও হবে না, তাহলে অপশন সি কারেক্ট। ঠিক আছে, কারণ এইটা দেখা যাচ্ছে, এই সাইনটা দেখা যাচ্ছে না, মানে সঠিক আছে। আর এখানে এই রম্বসটা দেখা যাচ্ছে, এইটা এখানে দেখা যাচ্ছে না, মানে সঠিক আছে। আর এখানে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, আর এই ষড়ভুজটা এখানে দেখা যাচ্ছে না, তার মানে অপশন সিটা কারেক্ট। আচ্ছা, এখানে বলেছে অপোজিট টু দ্য ফেস উইথ 5 পয়েন্টস, মানে ৫-এর অপোজিটে কে আছে? ৫-এর অপোজিটে, আচ্ছা এই দুটোর মধ্যে কমন কে আছে? কমন ৫ আছে প্রথম ডাইস, আর প্রথম ডাইসে ৫, ৩, ২, দ্বিতীয় ডাইসে ৫, ৪, ৬। কার অপোজিটে? ৫-এর অপোজিটে। ৫-এর অপোজিটে কে? এখানে কে মিসিং আছে, দেখো ১ মিসিং আছে, তাহলে কোনটা উত্তর হয়ে যাবে? অপশন 1 উত্তর হয়ে যাবে। এখানে কি বলেছে? আচ্ছা, এবার কি আছে দেখো, কি বলেছে? সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড। আচ্ছা, এটা ভালো, ওই পেপার কাটিং এর ওই সমস্ত চ্যাপ্টার থেকে এসেছে। এখানে পরিষ্কার আছে পঞ্চভুজ, এই পঞ্চভুজের মধ্যে থেকে দেখো পরেরটা একটু গ্যাপ এসছে, তারপর এই ডান দিকেটা উঠে গিয়ে নিচে, তারপরে বাঁ দিকেটা উঠে গিয়ে নিচে, তারপর এটা কি হওয়া উচিত? এই ডান দিকেটা উঠে গিয়ে এই নিচে আসা উচিত, তার মানে এটা কারেক্ট। কারেক্ট, আর আছে? না, আর নাই। ঠিক আছে, তাহলে এটাই ছিল। আহ, এবার চলো আমরা অঙ্কটা একটু দেখি, অঙ্কটাতে কি কি রয়েছে। ঠিক আছে, চলো এবার এটা দেখা যাক অঙ্কটা কি। এটা পিএসসি ক্লার্কশিপ যে ফোর্থ সেশন, লাস্টের যে সেশনটা হয়েছিল বা লাস্টের যে শিফটটা হয়েছিল, তার ম্যাথ যে 30টা অঙ্ক এসেছিল, সেই 30টা অঙ্ক একটু স্পিডে স্পিডে করবো, হ্যাঁ, যাতে 30টা অঙ্ক তোমাদের খুব বেশি সময় নষ্ট না করিয়ে উত্তর করা যায়। তো দেখো কি করা যায়। আচ্ছা, বলা আছে যে 7, 11, 19, 35, 67, তারপর নেক্সটটা কি হবে? এটা একটা মিসিং নাম্বার সিরিজ। তো 7, আচ্ছা আমি লিখছি না, তাহলে আবার অনেক বেশি যাবে সময়। 35 থেকে 67 কী করে হতে পারে? 35 দুগুণা 70, মানে 35-এর সঙ্গে 2 গুণ করলাম 70, তার সঙ্গে যদি 3 মাইনাস করে দিই তাহলে 67। 19 দুগুণা 38, 38 থেকে যদি আমরা 3 মাইনাস করে দিই 35। 11 দুগুণা 22, 22 থেকে যদি 3 মাইনাস করে দিই তাহলে 19। আর 7 দুগুণে 14, 2 গুণ মাইনাস যদি 3 করে দিই 14 থেকে 3 তাহলে 11। তার মানে সবার সঙ্গে 2 গুণ মাইনাস 3, তাহলে 67-র সঙ্গে যদি 2 গুণ করি 7 দুগুণে 14, ইউনিট ডিজিট 4, তার সঙ্গে 3 যদি বিয়োগ করে দিই তাহলে ইউনিট ডিজিটে 1 আসবে, মানে অপশন ডি কারেক্ট। কেবল একটারই ইউনিট ডিজিট 1 রয়েছে। পুরো গুণটা করলাম না, কারণ আমি তো জানি কি লজিক খেটেছে এখানে, 100% কনফার্ম, তাই পুরো করার দরকার নেই। কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এটাকে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাই না, তাহলে এখানে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা 2। যদি ওই যে 500, এই 5808টাকে আমরা 2 দিয়ে গুণ করি তাহলে লাস্টের দুটো ডিজিট 16 আসবে। 16, 11 থেকে 24 পর্যন্ত কারো লাস্টের, মানে কোনো স্কোয়ারের লাস্টের দুটো ডিজিট নয়। ঠিক আছে, এবার যদি 3 গুণ করি তাহলে 3 8 24 আসবে লাস্টের দুটো ডিজিট, তাই না? আর 24টা কার হতে পারে? 18, 18 স্কোয়ার কত? 18 স্কোয়ার মানে 324, তাই না? 18 মানে 324, তাহলে এরকম 18 যে স্কোয়ার সেটা লাস্টের 24, আর এটা যে যদি আমি 3 দিয়ে গুণ করতাম তার লাস্টের 24, তার মানে বোঝা গেল যদি 3 এর সঙ্গে গুণ করি সেটা একটা পারফেক্ট পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার হবে। আর যদি এটা বুঝতে না হয় তাহলে এই 5808টাকে তোমরা সেই সিঁড়ি ভাঙা করে নেবে, সব জোর জোর করে নেবে, যেটা পাবে না সেটা গুণ দিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু আমি অত করালাম না, এটা অপশান টেস্ট করেই দিলাম।
এক্স ওয়াই জেড একটি ব্যবসায় অংশীদার, ব্যবসাটিতে এক্স এর মূলধনের দ্বিগুণ, এটা অনুপাতের কথা বলেছে, দ্বিগুণ ওয়াই এর মূলধনের 3 গুণের সমান, এবং ওয়াই এর মূলধন মানে এক্স, একটু লিখি, এক্স ওয়াই এবং জেড তিনজন অংশীদার বা পার্টনার আছে পার্টনারশিপের। এবার বলেছে যে লাস্টে ওয়াই এর মূলধন জেড এর মূলধনের 4 গুণের সমান, তার মানে ওয়াই জেড যদি 1 হয় ওয়াই হয়ে যাবে 4। আর এখানে কি বলছে, এক্স এর মূলধনের দ্বিগুণ ওয়াই এর মূলধনের 3 গুণ সমান। ওয়ান মূলধন কত, 4, 4 এর 3 গুণ, সেটা কি হয়েছে এক্স এর মূলধনের দ্বিগুণ, তাহলে 2 দিয়ে ভাগ দাও, তাহলে 3 দুগুণে 6, তার মানে এক্স সমান সমান 6 হয়ে গেল। তাহলে এক্স এর যে টাকা লাগিয়েছে 6, 4 এবং 1 যোগ দিলে 6 4 10 এর আগে 11, তাই না? আর 11 দেখো কেবল এই বিকেই 11 দিয়ে ভাগ করা যাবে, তাই না? 11 দিয়ে 6 4 10 11, না, এখানে বলেছে যে ওয়াই এর মূলধন কত। আচ্ছা, ওয়াই এর মূলধন, তাহলে এখানে বের করো, যদি ভাগ করি 11 দিয়ে, তাহলে কত আসবে? ঠিক আছে, চলো পরবর্তীটা করব। কি আছে দেখি, এটা এক্স ওয়াই এবং জেড এর ব্যবসায়িক অংশীদার মানে পার্টনারশিপের অঙ্ক, তিনজন আছে, এক্স ওয়াই অ্যান্ড জেড। এক্স এর মূলধন ওয়াই এর মূলধনের 3 গুণের সমান, আর ওয়াই এর মূলধন জেড এর মূলধনের 4 গুণের সমান, তার মানে এটা যদি 1 হয় ওয়াই 4, আর ওয়াই এর মূলধনের 3 গুণ মানে 4 ইন্টু 3, সেটা কি এক্স এর মূলধনের দ্বিগুণ, 2 দিয়ে ভাগ দাও, তার মানে 6। তাহলে কত হয়ে গেল, 6 4 আর 1 মানে 11 সমান সমানই, এই যে যদি লাভের পরিমাণ কত বলে দিয়েছে 297, ভাগ করো, জিরোগুলোকে আমি সরিয়ে রাখছি, 11 দোকানে 22, 7 11 77, মানে 27 পেয়ে গেলাম। কার চেয়েছে, ওয়াইয়ের মূলধন, ওয়াই মানে 4, তাহলে 4 সমান কত, 4 7 28, 4 7 28, সাথে তাহলে 2, 4 2 8 9 10, মানে 108। 108 কোনটা আছে দেখো, কেবল অপশন বিতেই আছে, আর কিছুতে নাই, তাই অপশন বি। শূন্যগুলা ছেড়ে দিয়েও করা যায়, শূন্যগুলাকে নিয়েও করতে পারো, কোনো প্রবলেম নাই। সিমন ও অনিক তাদের আয়ের যথাক্রমে 25%, 40% সঞ্চয় করে, যদি তাদের সঞ্চয় সমান হয়, ইনকাম 25%, সেটা আয়ের সঞ্চয় করেছে, 25% মানে 1/4, আর অনেক কি করেছে 40%, 2/5, মানে 4-এর মধ্যে এ 1 টাকা সঞ্চয় করেছে, তাহলে খরচ কত করবে 3, আর 5-এর মধ্যে এ 2 টাকা সঞ্চয় করেছে, খরচ কত করবে 3, তাহলে এখানে কি বলেছে, সিমন ও অনেকের আয়ের এই তাদের খরচ সমান, দুজনের কাছে খরচ সমান, দেখো এরও 3 খরচ হচ্ছে, এই যে 5 থেকে 2 বিয়োগ দিলে এটা 3, দুজনের সমান। তাহলে জিজ্ঞেস করেছে যে সিমন ও অনেকের আয়ের অনুপাত কত, এই নিচেরটাই তাদের আয়, মানে 4:5, কিছু করতেই হবে না। আগামীকালের পরের দিন যদি শনিবার হয়, তবে গতকালের 3 দিন আগে কি হবে, আগামীকালের পরের দিন মানে আগামীকাল তার পরের দিন শনিবার, এটা যদি শনিবার হয় তাহলে তার আগের দিনটা কি হয়ে যাবে, শুক্র, আর তার আগের দিনটা বৃহস্পতি, মানে আজকের দিনটা কি হয়ে যাবে, বৃহস্পতিবার, তবে গতকালটা কি হয়ে যাবে, বুধবার, তাই না? বুধবার 3 দিন আগে, 1 দিন 2 দিন 3 দিন, তাহলে বুধবারের আগে মঙ্গলবার, সোমবার, রবিবার, তাহলে রবিবার হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা কি বলেছে দেখো, এটা অনুপাতের চ্যাপ্টার থেকে, পি এর 40% মানে পি ইন্টু 2/5, কিউ এর 0.75 মানে 75% মানে 3/4, আর আর এর 1/4 মানে r/4। এখান থেকে আমরা পি কিউ আর পেয়ে যাব, পি কিউ আর কি হয়ে যাবে, 3 5 15, 4 দুগুণে
8। এখানে দেখো কিছু নাই, মানে 1 আছে, 4 একে 4, 4 3 12, তাই না? এখানে কিউ এর মান 4, এখানে 8, তাহলে এই পুরো রেশিওটাকে নিচেরটাকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে। এটা তো 15 আছে, এখানে এটা কিউ এর মান 8, আবার নিচের দেখো গুণ দিলে 8, মানে ঠিক আছে। আর 12 দুগুণে 24, তাহলে 15, 8 আর 24 পি কিউ আর এর মান। কিচ্ছু করতে হলো না। এগুলো এরকম কনসেপ্টের ওপরে একই রকম টাইপের অঙ্ক, কোনো অসুবিধা নাই। একটি বই তার বিক্রয় মূল্যের এত টাকা কমে যাওয়ায় 10% লাভের বদলে 10% ক্ষতি হয়। তাহলে বইটির তাকটির প্রকৃত বিক্রয় মূল্য কত, মানে 10% যেটা লাভে বিক্রয় করতো সেইটা জিজ্ঞেস করছে। 10% মানেই হচ্ছে কত, লাভ যদি বলেছে তাই 11/10, মানে যেটা 11 দিয়ে ভাগ যাবে সেটাই আমাদের এক্ষেত্রে উত্তর। আর কেবল অপশন বিতেই 11 দিয়ে ভাগ যাবে, কারণ এটাও 11 দিয়ে যাচ্ছে না, এটাও না, এটাও না, তার মানে আমাদের অপশন বি হয়ে গেল কারেক্ট। কিচ্ছু করতেই হলো না, দেখা মাত্র উত্তর শেষ। 5 জন ছাত্র একটি সারিতে দাঁড়িয়ে আছে। আমি এগুলো করে দেখাচ্ছি না, কারণ তাহলে শর্টে হয়ে যাবে, শুধু আমি অপশন টেস্ট আর কিছু অল্প স্বল্প করে দেখাবো। 5 জন ছাত্র একটি সারিতে দাঁড়িয়ে আছে, প্রত্যেক ছাত্রের কাছে তার সামনের সারির থেকে 2টি করে বই বেশি আছে, তাহলে সমস্ত বইয়ের সংখ্যা কত? 5 জন সারিতে 5 জন ছাত্র, আর সবার কাছে তার পরের জনের থেকে 2টো, তাহলে প্রথম জন যদি একটা থাকে এক্স থাকে, পরের জনের কাছে x+1, তারপরের জনের কাছে এক্স প্লাস এর সঙ্গে 2 যদি যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে 3, তারপরের জনের কাছে x+5, আর তারপরের জনের কাছে x+7, এরকমভাবে আছে, তাই না? 1 2 3 4 5, তাহলে কটা এক্স সবকটাকে যোগ দিলে 5x, আর এটা যদি যোগ দিই 7 আর 3 10, 15 একে 16, তাই না? এখানে 7, দাঁড়া 1 সেকেন্ড, এটা একটু ভুল হয়েছে অঙ্কটা, এটা 2 করে যোগ বলেছে, আমি ওখানে 1 করে দিয়েছি, প্রথমটাতে 1 করে দিয়েছিলাম। তাহলে আচ্ছা, প্রথম জন এক্স, পরের জন তার থেকে 2 বেশি মানে x+2, এটা আগে 1 করে দিয়েছিলাম। তারপরে আবার 2 যোগ মানে 4, তারপরে আবার 2 যোগ মানে 6, একজন দুজন তিনজন চারজন, তাহলে আর একটা নিতে হবে +8, কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মানে 5x যোগ দিলে, আর এটা যদি যোগ দিই 6 আর 4 10, 18 আর 2 20, এখান থেকে আমরা 5 কমন নিই, x+20, এক্সের জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে দেখো 20 আর 1 এ 21, 20 আর 1 এ 21, তাই না? হ্যাঁ, 20 আর 1 এ 21, তাহলে 21কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 105 আসবে। এক সেকেন্ড ঠিক করছি, একটু ভুল হচ্ছে। দেখো এখান থেকে যদি আমরা 5 কমন নিই তাহলে এখানে কত, 5 4 হবে না, আমি 20টা লিখে দিয়েছি। তাহলে এবার যদি এখানে 1 রাখি তাহলে 4 আর 1 এ 5, 5-এর সঙ্গে 5 গুণ করলে 25, আর এখানে যদি 1-এর পরিবর্তে আমরা 2 রাখি তাহলে 4 আর 2 এ 6, আর 6-এর সঙ্গে 5-এর গুণ করলে 5 6 30, মানে বইয়ের সংখ্যাটা হয় বিজোড় অথবা জোড় হতে পারে। আর এটা দিয়ে আছে অপশন সিতে, জোড় হতেও পারে বিজোড় হতেও পারে, কিছু বলে দেয়নি, তাই সেটাই। একটি অর্থমূল্যে সমপরিমাণ সরল সুদের হারে 5 বছরে, এটা সরল সুদের কথা, 5 বছরে সুদে আসলে 9,800, 8 বছরে সুদে আসলে এত টাকা হলে বাৎসরিক সুদের হার কত? 800। 8 বছরে কত বলেছে সুদে আসলে? 12,005 টাকা। 5 বছরে কত বলে দিয়েছে? 9,800 টাকা। তাহলে বিয়োগ করলে 3 বছরে কত হয়ে যাবে? এটা 3 বছরে 5 শূন্য 2 10 9 10, 5 শূন্য 8 আর 2 10 9 10 11 12, তাহলে এইটা 1 বছরে কত? 1 বছরে 3 7 21, 3 3 9, 3 5 15। এবার 5 বছরটা নিয়ে চলি বা 8 বছর একই, 5 বছর নিয়ে চলো, এর সঙ্গে যদি আমরা 5 গুণ দিই তাহলে 5 যদি গুণ দিই 5 5 25, সাথে 2, 5 3 15, 16 7 7 হাতে 1, 5 7 35 আর আগে 36, তাহলে সুদ কত হয়ে গেল 5 বছরে? এইটা। আর 1 বছরে সুদ এইটা, সুদের হার তাহলে 1 বছরে কত? 1 বছরে তোমার সুদ এইটা, আর এই 5 বছরের সুদ এইটা, আর 5 বছরের সুদ আসল এইটা, যদি বিয়োগ দিই এটা থেকে এইটা তাহলে আমরা আসলটা পেয়ে যাব। সেটা কত হয়ে যাবে যদি বিয়োগ দিই? দেখো বিয়োগ যদি দেওয়া হয়
এখানে আসবে 5, 2, 1, 6 ইন্টু 100, তাই না? ইয়ে সুদের হার বার করছি, 25 দিয়ে গুণ করো, কাটাকাটি করো 25 4-এ, আর এটাকে যদি করি 245, 245, আর এই 245কে এটা 3 দিয়ে ডাইরেক্ট কেটে দেবে, তাহলে 4 আর 3-এ 12%। তাহলে সুদের হার কত? 12%। আসলে লেখাটা জায়গাটা কম, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটা কি বলেছে দেখো 50 নম্বরটা, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স ওয়াই জেড এমনভাবে যে এক্স ওয়াই জেড একটি জোড় সংখ্যা হয়, এই তিনটিকে যোগ করলে একটি জোড় সংখ্যা হয়, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? প্রথমটা দেখো লেখা আছে সংখ্যাটি সবকটি সংখ্যায় বিজোড় হতে পারে, এটা সঠিক নয়, কারণ তিনটি বিজোড় সংখ্যার যোগফল অলওয়েজ বিজোড় হবে, জোড় হতে পারে না। আর এখানে বলেছে কোনটি সঠিক নয়। উদাহরণস্বরূপ দেখে নাও, 1, 3 আর 5 যোগ করো, 5 আর 3 8 আর 1 9, বিজোড় সংখ্যাই হলো, কখনোই জোড় সংখ্যা আসতে পারে না। তো সেটাই বলেছে। একটি পুকুরে পদ্মফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হতে পারে যদি 15 দিনে পুকুরটির অর্ধেক ভর্তি হয়ে যায়। মানে 15 দিন নিল আর একটা পুকুরের অর্ধেক ভর্তি হয়ে গেল 15 দিনে, তাই না? তাহলে কত দিনে সম্পূর্ণ পুকুরটি? 15 দিনের পর 16 দিনে কি হবে? পরের দিন দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে পরের দিন আর বাকি 15 মানে দ্বিগুণটা, তাহলে টোটালটাই ভর্তি হয়ে যাবে, মানে 16 দিন সময় লাগবে। দুটি স্টেশন এক্স এবং ওয়াই এর দূরত্ব 465 কিলোমিটার। একটি ট্রেন সকাল 10টায় মানে 10টা AM এ, এটা এক্স আর ওয়াই বলে দিয়েছে, ওয়াইয়ের অভিমুখে কত কিলোমিটার বেগে? 65 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটছে। আরেকটি ট্রেন 11টার সময় সকাল 11টার সময় ওয়াই থেকে এক্স এর অভিমুখে 35 কিলোমিটার বেগে ছুটছে। কটার সময় ট্রেন দুটি মিলিত হবে? আগে রিলেটিভ স্পিডটা বের করে নাও, দুটো যোগ হবে, 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এ 11টা ছেড়েছে, এ 10টাই ছেড়েছে, তাহলে এ অলরেডি 65 কিলোমিটার চলে গেছে, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত থাকছে? আর 400 কিলোমিটার। তাহলে 400 কিলোমিটার কত কিলোমিটার বেগে ছুটছে তারা? 100 রিলেটিভ স্পিড, ভাগ দিয়ে দাও এত ঘন্টা, মানে 4 ঘন্টা। তাহলে 11 প্লাস 4, 11 4 কটা? 15টা, 15টা মানে বিকেল 3টে, তাহলে 3 PM হয়ে যাবে আমাদের উত্তর। একটি ছাত্র 10 কিলোমিটার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে স্কুলে গিয়ে 15 কিলোমিটার বেগে ফিরে আসে, সম্পূর্ণ যাত্রাপথে গড় গতিবেগ কত? তার মানে 2xy বাই এক্স প্লাস ওয়াই মানে 25, 5 3 5 5 5 2 3 2 6, 2 2 4, 4 3 12, 12 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেল উত্তর। ঠিক আছে, এটা কি আছে একটু ছোট করি। 9 মাইনাস 15 ভেঙে নাও, 3 11 33 আর 3 6 এর দিয়েছে, তাই আগে কাজ হবে এটা 11। আচ্ছা, 9কে 9, 10 11 ভাজিত 7/9 এর দিয়েছে, আগে কাজ হবে 5 7 35 আর আগে 36, এই 7 এই 7 এই 4, তাহলে 4 পেয়ে গেলাম, এই 11 এই 11 এই 4, তাহলে এখানেও 4 পেয়ে গেলাম, -9। এটা মানে ভাগ আছে, তার মানে কাটাকাটি করলে 1, আর 9-এর সঙ্গে 1 বিয়োগ করলে কত উত্তর হয়ে যাবে? 8। একটি শহরে বর্তমান জনসংখ্যা 2 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 15% হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত? 10% বৃদ্ধি পেয়েছে, মানে 11/10, তাহলে 2 বছর পরে তাহলে যেটাই 11 দিয়ে ডিভিসেবল সেইটাই একমাত্র, দেখিনি একবার, একমাত্র অপশন এটাই 11 দ্বারা ডিভিসেবল। 253কে একমাত্র 11 দিয়ে ভাগ করা যাবে, তাই আমাদের অপশন এ হয়ে গেল কারেক্ট।
এটা কি বলেছে দেখো, এটা একটা ইয়ে দিয়েছে, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। প্রথমটা 5 + 5 10, 10 স্কোয়ার মানে 100, 100 স্কোয়ার মানে 10,000। পরেরটাই কি আছে, 5 × 5 × 5 মানে 125, 125 স্কোয়ার, 125 স্কোয়ার যদি হয় তাহলে 5 × 5 = 25, 2 × 2 = 4, 5 × 5 = 25, 13 যদি লিখি, 3 × 2 = 6, 3 × 1 = 3, 2 × 5, 1 × 1 = 1, 15,625। আচ্ছা, এখানে যদি করি এটা 5 5 5 15, 15 কিউব, 15 কিউব কত, 3300, 3,375, তাই তো? তো হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 5 5 টু দি পাওয়ার 5, 5 কিউব মানে 125, তারপরে 625, 3125, মানে 3,125, 5 টু দি পাওয়ার 5 মানে। এবার এটা 1 2 3 4, চারটে আছে, তাহলে 4 দিয়ে গুণ দিয়ে দাও, 5 4 20, হাতে থাকলো 2, 4 2 8 9 10, হাতে থাকলো 1, 4 একে 4 আর একে 5, 4 3 12, তাহলে এটা 12,000 সামথিং। এখানে কি চেয়েছে, বৃহত্তম কোনটি, বৃহত্তম কোনটি, এইটা মানে দ্বিতীয়টি, দ্বিতীয় মানে এইটা বৃহত্তম, তাই ওটা উত্তর। বেশ, চলো পরবর্তীটা দেখি। এবার কি বলেছে এখানে, এ ও বি কল দিয়ে একটি ট্যাঙ্ক ভর্তি করতে যথাক্রমে 5 ঘন্টা 20 ঘন্টা সময় লাগে। ট্যাঙ্কটিতে ছিদ্র থাকায় ফলে দুটি কল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটি ভর্তি হতে আরও 30 মিনিট সময় বেশি লাগে। যদি ট্যাঙ্কটি ভর্তি থাকে তবে কেবলমাত্র ছিদ্র থাকার জন্য কত সময় পরে ট্যাঙ্কটি খালি হবে? আচ্ছা, মানে ওই যে ছিদ্র যে এটা, সেটা দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে। আচ্ছা, তাহলে আগে মানে যে দুটো পূরণ করছে সেই দুটো মিলে একসাথে কতক্ষণে পূরণ করে দেখিনি। একটা 5 ঘন্টায় করে, একটা 20 ঘন্টায়, তাহলে 20 5 আর 25, 5 5 আর 25, 5 4 মানে 4 ঘন্টায় পূরণ করবে একসাথে, যে দুটো একসাথে করছে। আর আরেকটা থাকার ফলে 30 ঘন্টা, 30 মিনিট বেশি নিচ্ছে, 30 মিনিট মানে 0.5 ঘন্টা। তাহলে কত মানে দুটো পূরণ করা ট্যাপ এবং যেটা লিক রয়েছে একসাথে চললে তারা কতক্ষণ সময় লাগছে, 4.5। আর যে দুটো পূরণ করছে তারা একসাথে কতক্ষণ লিখছে, 4 ঘন্টা। তাহলে এবার যে লিকটা, সে একা পুরো ট্যাঙ্কটাকে কতক্ষণে খালি করবে যদি ভর্তি থাকে, তাহলে এটা করে দাও, বিয়োগ করে দাও, একটার পরে দশমিক, এটাও একটা 5 9 45, 4 9 36, এই 36 ঘন্টায়। তাহলে ওই যে এমটিটা বা এমটি পয়েন্টটা বা ওই যে লিকটা, সেটা পুরো ভর্তি ট্যাঙ্কটাকে কতক্ষণে খালি করে দেবে, 36 ঘন্টায়। দুটি অঙ্কের সংখ্যা যদি যদি দুটি 2 অঙ্কের এক্স ও ওয়াই এর লসাগু এবং গসাগু 36, মানে আমি একটু লিখি, এলসিএম বলে দিয়েছে 36 আর এইচসিএফ বলে দিয়েছে 6, তাহলে এক্স ও ওয়াই হলো, মানে এক্স আর ওয়াই কী হবে। দেখো, যদি আমরা অপশান 1কে নিই, অপশান টেস্টেও হয়ে যাবে, খুব ইজি। 2 আর 3, 2 আর 3-এর লসাগু কে, 2 আর 3কে যদি নিই লসাগু 1, 1 সমান 6, তাহলে সংখ্যাটা 12, আর 3 6 18, 12 আর 6-এর যদি গসাগু দেখো তাহলে 6, আর যদি লসাগু দেখো তাহলে 18, তার মানে এটা হয়ে গেল। আর কোনোটা কি হবে, অন্য একটা দেখিয়ে দিই, যে কোনো কোনটা দেখাবো, অপশান ডিটা দেখিয়ে দিই, 4 আর 5 1 6, তাহলে এটা 20 হয়ে যাবে, আর এটা 30 হয়ে যাবে। 20 আর 30-এর গসাগু কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, কিন্তু গসাগু এখানে কত বলে দিয়েছে, তাই এটা হবে না। অন্য তোমরা যে কোনো একটা দেখে নাও, 3 আর 5 যদি দেখো, 2 মানে 6, মানে 3 2 3 মানে 15, আর 3 3-কে 9 আর 15, 9 আর 15 গসাগু কত, 3, 6 তো হচ্ছে না, কোনোটাই হবে না, একমাত্র এটা, কিছু করতে হবে না, অপশান টেস্ট দিয়ে কাজ খতম। আচ্ছা, এটা কি দিয়েছে, 2 × 2/9 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে কিলোমিটার প্রতি ঘন্টার পরিবর্তন করো, প্লেন অঙ্ক।
পূর্ণটা ভেঙে নিই, 9 দুগুণে 18, 20। এটা মিটার প্রতি সেকেন্ডে আছে, কিলোমিটার প্রতি আওয়ার, মানে 18/5 দিয়ে করো। 9 দুগুণে 5 4, 4 দুগুণে 8 কিলোমিটার প্রতি আওয়ার। চলো পরবর্তীটা দেখব। এটার সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সেটি 16 দ্বারা ডিভিজিবল হবে? ঠিক আছে, চলো। 8 2 7 0 যোগ করলে বলেছে 5 16 80 2 7 1 11 0 5 6 16 7 16 112। তাহলে কত বেশি? 2, 2 যোগ করলে হয়ে যাবে। একজন ব্যবসায়ী দুই প্রকার কফি যথাক্রমে এত ও এত টাকা কুইন্টাল দরে ক্রয় করে 10 আর 6 অনুপাতে মিশ্রিত করে যদি তিনটি মোটের ওপর 20% লাভ করে, তবে ওই মিশ্রিত কফি কত টাকা কুইন্টাল দরে বিক্রি করবে? না, এটা অপশন টেস্ট করা যাবে না, কারণ এ আর ডি দুটোই অপশানই ম্যাচ করছে, তাই করা যাবে না। এটা অঙ্কটা করে দেখতে হবে। আচ্ছা, 8,000, একটা 8,000 দামের আছে, আর একটা 10,000 টাকা দামের আছে। প্রথমটা 10 অনুপাতে 80,000 টাকা, পরেরটা 6 অনুপাতে মানে 60,000 টাকা, 8 আর 6 14। তারপরে কি হয়েছে? 20% লাভ, 20% মানে 14 দুগুণে 28,000, 28,000 টাকা লাভ পেয়েছে। তাহলে যোগ দাও, 8 এই 4 5 6 1, তাহলে এই টাকাই। এবার বলেছে তবে কফি মিশ্রিত কফি কত টাকা কুইন্টাল, মানে যে তৈরি হলো যেটা, সেটা 1 কুইন্টালে বিক্রয় মূল্য কত? তাহলে 16 দিয়ে ভাগ করে দাও, কারণ 8 আর 6 16 হয়। তাহলে 16কে 16, 8 নামলো 0, 5 16 80। লেখা হচ্ছে না, মানে 105 হচ্ছে। হ্যাঁ, 105, তারপরে শূন্য বসিয়ে দিতে, বাকি শূন্যগুলো বসে যাবে। তাহলে 105 মানে অপশান 1টাই। ওই এই 16,000, এই 16,08,000টাকে তোমরা 16 দিয়ে ভাগ করে দেবে, দেবে 105 পেয়ে যাবে। এখানে জায়গা খুবই কম, তার মধ্যেই সব করতে হচ্ছে, যার জন্য একটু সমস্যা। একটি সাইকেলের ধার্য মূল্য 4,000 টাকা। সাইকেলটি বিক্রি করার সময় পরপর দুবার 20% আর 10% ছাড় দিয়ে ক্রেতাকে বেচবে, ছাড় দিয়ে ক্রেতার বাঁচবে কত? আচ্ছা, চলো কি আছে দেখি। আসলে অনেক দিন ভিডিও বানাইনি, ওই জন্য হাতে সাথে মানে চোখের ম্যাচটা ঠিক হচ্ছে না। 4,000 টাকা, এটা কি এমপি বা ধার্য মূল্য দিয়ে প্রথমে 20% ছাড় দিয়েছে, ছাড় তো, হ্যাঁ ছাড় তো, মানে 800 টাকা ছাড় দিয়েছে, তাহলে বিয়োগ করো। তারপর 10% মানে 320 টাকা ছাড় দিয়েছে, তাহলে লাস্টে বিক্রয় মূল্য এটা দাঁড়িয়েছে, এসপি এটা দাঁড়িয়েছে। তাহলে ক্রেতার বাঁচবে কত? প্রথমে এটা দিতে হচ্ছিলো, এখন এটা দিতে হচ্ছে, তাহলে বিয়োগ করে দাও এটা থেকে এইটা। শূন্য, 8 আর 2 10, 10 শূন্য, 2 3 4, 1,020 টাকা। ভুল করলাম? 8 আর 2 10, 9 একে 10 শূন্য, দেখিনি একটু। ও, এখানে বিয়োগটা ভুল হয়েছে, 8 3 4, 8 12। হ্যাঁ, এবার ঠিক হয়ে যাবে। 2 10, 8 রেখে 9 রেখে 10, তাহলে 1,120 টাকা বাঁচবে। এটা 8, এই বিয়োগটা করতে একটু ভুল হয়েছিল। 1,120 টাকা ক্রেতার বেঁচে যাবে, মানে আগে তাকে দিতে হচ্ছিল তো এখন দিতে হচ্ছে 2,880 টাকা বিক্রয়, মানে হয়েছে, বিক্রয় মূল্য এসেছে। তাহলে কত টাকা তার বাঁচবে আগের তুলনায়? 1,120 টাকা। একটি শহরে মোট জনসংখ্যা 6,000 এবং মোট জনসংখ্যা 3/12 পুরুষ, বাকি মহিলা। যদি পুরুষদের 30% বিবাহিত হয়, তাহলে শতকরা বিবাহের পরিমাণ কত? এটা ওই 6,000কে নিয়ে চললেও হবে, না নিয়ে চললেও হবে, কারণ এখানে পার্সেন্টেজের কথা বলেছে, জনসংখ্যার নয়। জনসংখ্যা হলে ওটা নিতে হতো। আচ্ছা, দেখো 3/12 বলেছে, তার মধ্যে মোট জনসংখ্যা 3/12 পুরুষ, মানে এখান থেকে মেন হচ্ছে
বা পুরুষ 3, আর ওমেন বা মহিলা বিয়োগ দাও কয় 9। সুবিধার্থে আমরা দুটোকেই 10 দিয়ে গুণ দেবো যাতে দশমিকে না পড়ে। এবার বলেছে পুরুষদের 30% বিবাহিত, এর 30% 10% মানে 30% মানে 9 জন বিবাহিত। যতজন পুরুষ বিবাহিত হয় একটা সময়, এখন বিয়ের সিজন, সবাই বুঝতে পারবে, জিনিসটা রিলেট করতে পারবে, যে যতজন পুরুষের বিবাহ হচ্ছে ততজন মেয়েরও বিবাহ হচ্ছে নর্মালি। তো এতজন মেয়েরও বিবাহ হচ্ছে বলা যায়। টোটাল কতজন মেয়ে এর মধ্যে? 90। যেহেতু বলেছি শতকরা কতজন বিবাহিত মহিলা, 100 দিয়ে দাও, পার্সেন্টেজ এটা 9 কেটে গেল, তো 10%। তাহলে কত পার্সেন্ট মহিলা বিবাহিত হচ্ছে? 10% মহিলা, যেখানে পুরুষ হচ্ছে 30%। পার্সেন্টেজের কারণ নাম্বারিং এটা আলাদা আছে, এখানে 30 তাই পার্সেন্টেজটা আলাদা, কিন্তু সংখ্যাটা এক হবে। তাই এখানে 10% উত্তর। এক্স ও ওয়াইয়ের দ্বিগুণ দক্ষ, এক্স ও ওয়াইয়ের দ্বিগুণ দক্ষ, তারা একসাথে একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। কত দিনে এক্স একা কাজটি করতে পারে? ঠিক আছে, চলো। এক্স আর ওয়াই এফিসিয়েন্সি রেশিও কি বলে দিয়েছে? এক্স ওয়াইয়ের দ্বিগুণ, তাহলে ওয়াই যদি 1 হয়, 2, 2 আর 1 3, এফিসিয়েন্সি নিয়ে একসাথে 20 দিনে এই কাজটা ওয়াই এক্স একা কাজটি কত দিনে করবে? কত দিনে করবে? তাহলে এই 2 এফিসিয়েন্সি নিয়ে কেটে দাও, 15, 3 15 3, এক্স একা কাজটি এক্স ওয়াইয়ের দ্বিগুণ দক্ষ, তারা একসাথে একটি কাজ 20 দিনে সম্পন্ন করে কত দিনে এক্স একা কাজটি করবে? 2 10। ওহো, এটা ভাগ করলে 10 হয়েছে, কি হচ্ছে বারবার ভুল। তাহলে 3 আর 10-এ গুণ করলে 30 দিনে। কে করবে সেটা? এক্স করবে। মানে 20কে 2 দিয়ে ভাগ করতে গিয়ে 15 লিখে দিয়েছি, ভাবা যায়? এক ব্যক্তি 84 মিনিটে 6 কিমি দূরত্ব অতিক্রম করে, সিদ্ধান্ত নিল তিনি এই দূরত্বের 2/3 অংশ, মানে ডিস্টেন্সটা 6 কিলোমিটার আর টাইমটা 84 মিনিট। এবার বলেছে এই 6 কিলোমিটারে 2/3, 2/3 দিয়ে করো, 3 দুগুণে 6, মানে 2 দুগুণে 4 কিলোমিটার ডিস্টেন্সে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটছে। তাহলে 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে টাইমটা কত পেয়ে যাবে? 1 আওয়ার, 1 আওয়ার বা 60 মিনিট। টোটাল টাইমটা এইটা, তাহলে কত টাইম বাকি থাকছে? আর 24 মিনিট বাকি থাকছে, তাই না? আর অলরেডি সে 4 কিলোমিটার চলে গেছে, টোটাল 6 কিলোমিটার কথা বলেছিল, তাহলে কিলোমিটার কত বাকি আছে? 2। এবার বলেছে এত অংশের দূরত্ব অতিক্রান্ত হওয়ার পরের মানে বাকি অংশের গতিবেগটা হতে পারে, মানে এই 2 কিলোমিটার সে কত বেগে যাচ্ছে? 24। তাহলে এটা যেটা পাবো সেটা কিসে পাবো? কিলোমিটার প্রতি মিনিটে পেয়ে যাবো, কিন্তু এখানে কিলোমিটার প্রতি ঘন্টায়। তাই এই মিনিটটাকে আমাকে ঘন্টা মানে 60 দিয়ে ভাগ, তাহলে 60টা নিচে লিখলে উপরে চলে যাবে, তাহলে এত কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। 2 12, আর এখানে যদি কাটি 5 12 60, মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বাকি অংশটুকু মানে 2 কিলোমিটার সে কত কিলোমিটার বেগে ছুটবে? 5 কিলোমিটার। 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে এত কিলোমিটার বেগে, স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিম রেটের কথা বলা আছে। ডাউন স্ট্রিম রেট 11 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, এবং স্রোতের প্রতিকূলে অর্থাৎ আপ স্ট্রিম রেটে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চললে। যদি স্থির জলে নৌকাটির গতিবেগ বা বোট রেট যোগ দাও, 16, 2 দিয়ে ভাগ দাও, 8 কিলোমিটার প্রতি ঘন্টা বোট রেট হয়ে যাবে বা নৌকার গতিবেগ হয়ে যাবে। পিতা মাতা পুত্রের বর্তমান বয়স এটা দিয়ে দিয়েছে। আচ্ছা, পিতা মানে ফাদার, মাদার এবং সন, তাদের বয়স কি? 6 5 1। মায়ের বর্তমান বয়স কত? ঠিক আছে, এবার বলেছে যে যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান, মানে ভবিষ্যতে পুত্রের বয়সটা এইটা হবে যেটা এখন বর্তমানে বাবার বয়স। তাহলে বর্তমানে যেটা খুশি নিয়ে করলেই হবে। বর্তমানে মা পুত্রের থেকে ছেলের থেকে কতটা বয়সে বড়? দেখো 4 ইউনিট, তাহলে এর সঙ্গে 4 যদি আমি ইউনিট যোগ দিয়ে দিই 10, আর স্ত্রীর থেকে তার স্বামী কত ইউনিট বেশি? 1 বেশি, তাহলে এখানে 1 যোগ দাও 11। যেমন করে করবে তেমনভাবেই হবে, ঠিক আছে না? তাহলে ভবিষ্যতে এই তিনটেরে
পেয়ে গেলাম রেশিও, তাদের তিনজনের বয়সের সমষ্টি, এটা ভবিষ্যতের ক্ষেত্রে বলছে বয়সের সমান হবে, তখন তাদের তিনজনের বয়সের সমষ্টি এত, তাহলে এটা যোগ দাও কত হবে, 6 এর 1 7, 27, 27 সমান 1 3 5, 5 দিয়ে যদি করি 5 7 35, সাথে তাহলে 3 5 10 3, হ্যাঁ 5 হয়ে যাবে কাটাকাটি করলে। তাহলে মায়ের বর্তমান বয়স কত, মায়ের বর্তমান বয়স কত 5, তাহলে 5 সমান সমান কত হয়ে যাবে 25 বছর। তাহলে মায়ের বা মাদারের বর্তমান বয়স 25 বছর হয়ে গেল। বাবা শেষই হয় না। 10টি সংখ্যার গড় 20, প্রতিটি সংখ্যা যদি 5 করে বৃদ্ধি পায় তাহলে নতুন গড় কত হয়ে যাবে, 10টি সংখ্যার গড় 20, তাহলে 10টি সংখ্যার মোট কত হয়ে যাবে, 20কে 10 দিয়ে যদি আমরা গুণ করে দিই 200, প্রতি সংখ্যা মানে 10টি সংখ্যাকেই 5 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে কত হয়ে যাবে 10 × 5 মানে 50, তাহলে নতুন গড় ওই 10টি সংখ্যাই তো রয়েছে কত, এই একটা এই একটা এই একটা, তাহলে 20 আর 5-এ 25 হয়ে যাবে উত্তর আমাদের। একটি পরীক্ষায় মোট 62টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়। আচ্ছা, মানে একটি ভুল যদি করে তাহলে সে যে 2 নম্বর বরাদ্দ সেটা তো কাটাই হচ্ছে, প্লাস তার সঙ্গে আরও 1 নম্বর, মানে 3 নম্বর কাটা হচ্ছে একটি ভুলের জন্য। কি বলেছে, রমেন প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে মোট 34 নম্বর পেয়েছিল। আচ্ছা দেখো, 62টা উত্তর দিয়েছিল, তার পাওয়ার কত উত্তর ছিল, মানে উচিত ছিল প্রত্যেকটাতে 2 করে, মানে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, তাহলে 124 নম্বর পাওয়া উচিত ছিল, বাট সে পেয়েছে কত 34, তাহলে পাইনি কত, বিয়োগ দাও 90 নাম্বার। এবার কি জিজ্ঞেস করেছে, রমেন কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট সঠিক পাবো না, আমাদেরকে আগে বের করতে হবে যে কতগুলি সে ভুল উত্তর দিয়েছে। তাহলে 3 নম্বর কাটা যায় একটি ভুলের জন্য, 90 নম্বর কাটা যায় কতগুলি ভুলের জন্য, দেখো 30, আর 30-এর সঙ্গে 1-এর গুণ করলে 30টি, তার মানে সে ভুল উত্তর কতগুলো করেছে 30টি। টোটাল কোশ্চেন নাম্বার 62, আর 62-র সঙ্গে যদি আমরা 30 বিয়োগ দিয়ে দিই তাহলে সঠিক পেয়ে যাব, কত হয়ে যাবে 32টি। তাহলে 32টি কোশ্চেনের সে সঠিক উত্তর দিয়েছে, মানে অপশন ডি। লাস্ট অঙ্ক, অনেকগুলো অঙ্ক ছিল। দুজন লোক একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারে, 5 দিন পরে আরও 20 জন লোক যোগ দিলে তাহলে সম্পূর্ণ কাজটি শেষ করতে মোট কতদিন, টোটাল টাইমটা কতদিন লাগবে। 20 জনের কাজটি 10 দিনে করেছে, তাহলে টোটাল কাজের পরিমাণটা 200। আচ্ছা 5 দিন পরে, তাহলে প্রথমে 20 জন 5 দিন করেছে, তাহলে 5 × 20 100, পরে আরও 20 জন এলো, মানে 40 জন হয়ে গেল। এই 40 জন কাজটি বাকি কত দিনে করবে, x দিনে ধরলাম, এটা 40, হ্যাঁ এটা যদি বিয়োগ করে দিই 100, আর এখানে আছে 40 + x, তাহলে এই 40 × x মানে 40x, তাহলে x এর মান কত হয়ে যাবে, দেখো 0 0 কেটে দিই, 2 দুগুণে 4, 2 5 10, বা 2 দিয়ে 5কে কাটলে 2.5 দিনে। তাহলে বাকি কাজটি মানে 40 জন লোক বাকি কাজটি কত দিনে করবে, 2.5 দিন। এখানে বাকি কাজ না, টোটাল কাজ চেয়েছে, তাহলে প্রথম অলরেডি তারা 5 দিন করেছে প্লাস এইটা, তাহলে হয়ে যাবে কত 7.5 দিনে, তাহলে 7.5 দিনে। তাহলে পুরো কাজটা কত দিনে কমপ্লিট হবে, 7.5 দিনে। তো এই ছিল আমাদের আজকের রিজনিং এবং ম্যাথ। রিজনিংটা আমি এএলপির যে রিসেন্ট পরীক্ষাটা হলো 2024-এ, এই 2-4 দিন আগেই সেটার করলাম, আর এটা পিএসসি ক্লার্কশিপের যেটা 4th সেশনে যেটা প্রশ্নটা এসেছিল 16-17 তারিখে পরীক্ষা হয়েছিল সেটার করালাম। তো ঠিক আছে, আরও সব আস্তে আস্তে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে, সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।